প্রিয় ভর্তি ইচ্ছু ভাই বোনেরা, তোমরা ইতোমধ্যেই সেন্টেন্স স্ট্রাকচারের প্রথম দুটি ক্লাস করে ফেলেছ। আমরা চলে আসলাম এর থার্ড পার্ট নিয়ে। এখানে আমরা বিগত বছরের কোশ্চেনগুলোর অনুরূপ যে কোশ্চেনগুলো এখনো রয়ে গেছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এখনো আসে নাই, আমরা সেই প্রশ্নগুলোর সমাধান করব। এবং এই প্রশ্নগুলোর বেশিরভাগই নেওয়া হয়েছে ব্যারন্স অথবা ক্লিফটোফেল বিভিন্ন বই থেকে, এবং এই কোশ্চেনগুলো হুবহু কিন্তু বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসার সমূহ সম্ভাবনা রয়েছে। এখন এই কোশ্চেনগুলো হুবহু আসতে পারে, আবার হুবহু না এসে একটু ঘুরায় ফিরে এ ধরনেরই আর একটা কোশ্চেন মানে অনুরূপ কোশ্চেনও আসতে পারে। ফলে আমাদের কিন্তু কোশ্চেনের উত্তর মুখস্থ করলে হবে না, আমাদের প্রতিটা কোশ্চেন বুঝতে হবে, কিভাবে সমাধান করতেছি, সেখানে কোন কোন রুল আসতেছে, এবং আমি এই রুলগুলো কিভাবে বের করতেছি, এই পুরো প্রক্রিয়াটা আমাকে অনুসরণ করতে হবে। আমি আবারও বলি, ভর্তি পরীক্ষার জন্য রুল কিন্তু গুরুত্বপূর্ণ নয়, বরং গুরুত্বপূর্ণ হলো সলভ দি কোশ্চেন্স। হ্যাঁ, এই জন্য আমার রুল শিখতে হবে, বাট আমরা কি করি, আমরা রুলটা ঝাড়া মুখস্থ করি, মনে করি রুল মুখস্থ থাকলেই আমাদের প্রশ্নগুলো সমাধান হয়ে যাবে। কিন্তু সমস্যা হলো, প্রশ্ন সমাধান আর রুল মুখস্থ করা এক জিনিস নয়, বরং রুলগুলো অ্যাপ্লাই করা শেখাটাই হলো ভর্তি পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি এই সিরিজের ভিতরে, যে সিরিজে সকল কোচিং সেন্টারের কোশ্চেনগুলো সমাধান করার চেষ্টা করব, যে লেকচার শিটে যে কোশ্চেনগুলো আছে সেগুলো, এবং এখানে আমার মূল লক্ষ্যই থাকবে প্রতিটি স্টুডেন্টকে প্রশ্নগুলো সমাধান করা শেখানো। অর্থাৎ আমার মূল ফোকাস হলো হাউ টু সলভ দি কোশ্চেন্স। সো আমরা সেন্টেন্স স্ট্রাকচারের এই পার্টে চলে আসলাম। এখানে এসে আমরা অনুরূপ কোশ্চেন সলভ করব, অর্থাৎ বিগত বছরগুলোতে যে ধরনের প্রশ্ন এসেছে তার অনুরূপ প্রশ্ন। সো আমরা চলে যেতে চাই সেই মোর প্র্যাকটিস সেশনটাতে। সো এখানে আমাদের প্রথম যে কোশ্চেনটি দেখা যাচ্ছে সেটা হলো, ইন বাংলাদেশ শূন্যস্থান ইজ জেনারেলি দ্য রেসপন্সিবিলিটি অফ মিউনিসিপ্যাল গভর্নমেন্টস। সো লক্ষ্য করি, এই বাক্যটার ভিতরে অলরেডি একটি ফাইনাইট ভার্ব কিন্তু দেওয়া আছে। তার মানে যেহেতু একটি ফাইনাইট ভার্ব আমাদের দেওয়া আছে, আমরা বলতেই পারি যে এই বাক্যটি অলরেডি সঠিক অবস্থাতেই আছে, শুধুমাত্র অভাব হলো একটা সাবজেক্টের, আমরা এটা বলতেই পারি। কিন্তু অপশন একে এসে দেখা গেল এটা সাবজেক্ট নয়, কারণ মনে রাখতে হবে প্রিপজিশন প্লাস সামথিং এটা আসলে সাবজেক্ট হতে পারে না। এখন বলতে পারেন যে ভাই, এই কথাটা কোথা থেকে আপনি পেলেন? আমরা যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করব, তখন আমরা জানতে পারবো যে প্রিপজিশন প্লাস সামথিং এটা সাবজেক্ট হওয়ার ক্ষমতা রাখে না। অবশ্যই এর আগের অংশটা সাবজেক্ট হয়। তো এখন এর আগের অংশটা দেখা গেল কমা দিয়ে বাক্য থেকে আলাদা করা, তার মানে এই অংশটাও সাবজেক্ট হতে পারে না। ফলে অপশন 1 কিন্তু আমাদের উত্তর হওয়ার খাতা থেকে বাদ যাবে। চলে আসে অপশন বিতে। যদি ওয়াটার ট্রিটমেন্টকে এখানে বসাই, ওয়াটার ট্রিটমেন্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সাথে ইজ হতেই পারে। সো আমরা বুঝতেই পারতেছি যে হ্যাঁ, এটা হওয়ার সুযোগ আছে, যেহেতু আমাদের সাবজেক্ট দরকার। অপশন সিতে এসে দেখা গেল একটা ক্লজ মার্কার দিয়ে দিচ্ছে এখানে। তাহলে যদি আমি একটা ক্লজ মার্কার এখানে দেই, তাহলে এই পুরো বাক্যটিতে আমার দুইখানা ফাইনাইট ভার্ব লাগবে, কিন্তু আমি এখানে একটা পেয়েছি, বাকিগুলো চেক করে দেখলাম, অপশনটাও দেখলাম, কোথাও কিন্তু কোনো ফাইনাইট ভার্ব আর নাই। তাহলে এই অপশনটা দিলে আমাদের ফাইনাইট ভার্বের সংখ্যা কম পড়ে যাবে। চলে আসি এখানটায়, একই কথা, এখানেও একটি ক্লজ মার্কার আছে। ফলে আমি যদি এটাকে এখানে বসাই, পুরো বাক্যের মধ্যে আমাদের একটা ফাইনাইট ভার্বের কম পড়ে যাবে। তাহলে সঠিক উত্তর বি নম্বর ছাড়া আর কোনোটা কিন্তু হয় না। আশা করি এই কোশ্চেনটা বুঝতে কারোর কোনো সমস্যা হবে না। চলে আসি পরের কোশ্চেনে। ড্যাশ দি ডলার অ্যাজ ইটস মনিটারি ইউনিট ইন 1878। এখন এই কোশ্চেনটা লক্ষ্য করি, এই যে অংশটা দেওয়া আছে এর ভিতরে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব দেখা যাচ্ছে না। তাহলে আমাদের প্রথমত নিশ্চিত করতে হবে একখানা ফাইনাইট ভার্ব, এবং যেহেতু এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে আমরা ফাইনাইট ভার্বের আগে নিশ্চিত করব একখানা সাবজেক্ট। সো প্রথমে চলে আসি অ্যাডপ্টেড। এটা যদি ইডি ফর্ম আছে, বুঝতেই পারছি অতীতকালের কাহিনী, তাই এটাকে যদি ভার্বের টু ফর্ম বিবেচনা করি, তাহলে এটা একটা ফাইনাইট ভার্ব, এবং তার আগে সাবজেক্ট কানাডা এটা হতে পারে। কিন্তু যদি আমি এইটাকে ফাইনাইট ভার্ব বলি, এর আগে কিন্তু সাবজেক্ট নাই, তার মানে এই অপশনটা বাদ। এখানে এসে দেখা গেল ইট হলো সাবজেক্ট, ওয়াজ হলো ভার্ব, অ্যাডপ্টেড বাই কানাডা। এই অপশনটা কেন উত্তর হলো না এটা আমি একটু পরে বলি, আগে দেখে আসি এইখানটায় কোনো ফাইনাইট ভার্ব নাই, তাহলে এটা বাদ গেল। এবার আলোচনার বিষয় হলো সি নাম্বারটা কেন নিলাম না। লক্ষ্য করি, সি নাম্বারটা যদি আমি এখানে বসাই, ইট ওয়াজ অ্যাডপ্টেড বাই কানাডা, এখানে বসালাম ইট ওয়াজ অ্যাডপ্টেড বাই কানাডা,
তাহলে বাকি যে অংশগুলো আছে তার সাথে এই অংশের অর্থগত কোনো সম্পর্ক থাকে না। ইট ওয়াজ অ্যাডপ্টেড বাই কানাডা, এটা কানাডা কর্তৃক অ্যাডপ্টেড হয়েছিল, ইহা কানাডা কর্তৃক অ্যাডপ্টেড হয়েছিল। দ্য ডলার ওয়াজ, এটা তার মানে বাক্যের ভিতরে কিন্তু আমাদের সংজ্ঞায় কথা ছিল অর্থ সঙ্গতি থাকা লাগবে। সো অর্থ সঙ্গতি না থাকায় এই অংশটা আমাদের ভার্বের অভাব পূরণ করে দিলেও সঠিক উত্তর হতে পারলো না। তাহলে সঠিক উত্তর কত নাম্বার হলো? 1 নাম্বারটা হলো। এই অপশনটা নিয়ে অনেকের অনেক সমস্যা থাকতে পারে, কিন্তু লক্ষ্য করি ইট ওয়াজ অ্যাডপ্টেড বাই কানাডার পরে দি ডলার, এই অংশের সাথে এই অংশের আসলে অর্থগত কোনো কানেকশনই থাকে না। একটু চেষ্টা করি আমরা ধরে ফেলবো এই বিষয়টা। চলে আসি পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন হচ্ছে ড্যাশ আর ফাউন্ড ইন ভার্চুয়ালি এভরি কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। সো এখানে আর ফাউন্ড, আমি একটি ফাইনাইট ভার্ব কিন্তু অলরেডি পেয়ে গেছি। তাহলে একটা ফাইনাইট ভার্ব যদি পেয়ে যেয়ে থাকি তাহলে এই বাক্যটায় মূলত ঘাটতি আছে একটা সাবজেক্টের। আমরা জানি সেন্টেন্সের অত্যাবশ্যকীয় উপাদান হলো দুইটা, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব। সো এখানে ফাইনাইট ভার্বটা পেয়ে গেছি, এখন সাবজেক্ট দিতে হবে। তো ফ্রুট ফ্লাইজ অ্যান্ড মসকিউটোস, এটা একটা সাবজেক্ট হতেই পারে, যেহেতু অ্যান্ড দ্বারা যুক্ত দুইটা জিনিস, ভার্বটাও এখানে আর আছে, তার মানে ব্যাটে বলে লেগে গেল মনে হচ্ছে। কিন্তু আমি বাকি অপশনগুলো দেখব। এখানে একটি ক্লজ মার্কার দেখা যাচ্ছে, এখানেও একটি ক্লজ মার্কার দেখা যাচ্ছে। তো যখন আমি ক্লজ মার্কার দিব তখন কিন্তু আমার ফাইনাইট ভার্ব এই একটা দিয়ে হবে না, তখন ফাইনাইট ভার্ব লাগবে আরো একটা। সো সেই আরো একটা কিন্তু আমরা এই অপশনের মধ্যে পেলাম না, এমনকি এই অপশনেও পেলাম না। ফ্রুট ফ্লাইজ মানে হচ্ছে ফলের উপরে যে মাছিগুলো ঘোরে, সেই মাছি এক ধরনের মাছি, আর মসকিউটো মানে তো আমরা জানি। তাহলে আলটিমেটলি কিন্তু এখানেও কোনো ফাইনাইট ভার্ব পেলাম না, এখানেও কোনো ফাইনাইট ভার্ব পেলাম না, তাহলে এই দুইটা অপশন সঠিক হতে পারে না। এখন এখানে এসে দেখলাম আরো একটি ক্লজ মার্কার, কথা একটাই, এটা যদি না হয় এটাও হবে না, কারণ এই অঞ্চলের ভিতরে কোথাও আর কোনো ফাইনাইট ভার্ব নেই। তাহলে এটাও বাদ গেল, সঠিক উত্তর এন অপশন ছাড়া আর কোনোটা দেওয়া যায় না। আশা করি এই কোশ্চেনগুলো বুঝতে কোনো সমস্যা হবে না। এরপরেও যদি কোনো কোশ্চেন বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে হবে। এবং এই ক্লাসগুলি কিন্তু আসলে আপলোড করা হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট গ্রুপের ভিতরে। সো এই গ্রুপে কমেন্ট অংশে বা পোস্ট করেও কিন্তু আমরা বিভিন্ন প্রশ্ন সম্পর্কে জিজ্ঞাসা করতে পারি। আমি চেষ্টা করছি সর্বোচ্চ পরিমাণ বুঝিয়ে দেওয়ার জন্য। এরপরেও অনেক স্টুডেন্ট থাকতে পারে যারা হয়তো বা ধরতে পারলো না। যদি এমন হয় তাহলে অবশ্যই আমাকে এটা জানাতে হবে। আমি চেষ্টা করব সর্বোচ্চটুকু দিয়ে, যাতে সবাই সর্বোচ্চটুকু কি হয়, উপকৃত হয়। চলে আসি এরপরে, ড্যাশ ইজ মোর ইন্টারেস্টেড ইন রিদম দেন ইন মেলোডি ইজ অ্যাপারেন্ট ফ্রম হিজ কম্পোজিশনস। লক্ষ্য করি এখানে একটা ইজ আছে, এইখানে একটা ইজ আছে, তাহলে মোট ফাইনাইট ভার্ব দুইটা অলরেডি দেওয়া আছে। এবার আমি যদি অপশন থেকে চিন্তা করি, দুইটা ফাইনাইট ভার্ব থাকার ফলে কোশ্চেনের মধ্যে কিন্তু আমি কোনো ক্লজ মার্কার পাইনি। এই দেন কিন্তু এখানে ক্লজ মার্কার না। সো এখন আমি যদি এখানে বলি উত্তর একটা ক্লজ মার্কার লাগবে, তাই এই অপশনটা প্রথমত বাদ। এখানে একটা ক্লজ মার্কার আছে, এটা হতে পারে, এখানে একটা ক্লজ মার্কার আছে, এটা হতে পারে, এখানেও একটা ক্লজ মার্কার আছে, এটা হতে পারে। কিন্তু ভালো করে লক্ষ্য করি আমাদের ক্লজ মার্কারটা বাক্যের শুরুতে বসবে, এবং আমি যদি এখান থেকে যে দ্বিতীয় ফাইনাইট ভার্বটার যাই, এটা ফাইনাইট ভার্ব নাম্বার 2, আমি যদি এইখানটায় যাই, লক্ষ্য করি এটা কিন্তু আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে। একইভাবে এর আগে কোনো কমা দেখা যাচ্ছে না, কোনো কমা টমা নাই। তার মানে আমরা নিশ্চিত হয়ে গেলাম এখানে এই যে সাবঅর্ডিনেট ক্লজটা যেটা বসতে যাচ্ছে, এটা কিন্তু একটা সাবজেক্টিভ ক্লজ বা এটা নমিনাল ক্লজ। তার মানে এখানটায় অবশ্যই একটা ক্লজ মার্কার হবে, যেটা রিলেটিভ প্রোনাউন, এবং বেশিরভাগ সময় এটা দ্যাট হয়। ফলে আমরা উত্তর করে ফেললাম দ্যাট ফিলিপ গ্লাস, এ নাম্বারটা। এটা কোথা থেকে আসলো কোশ্চেনটা আসলো হচ্ছে নমিনাল ক্লজ বা সাবজেক্টিভ ক্লজ বা নমিনাল দ্যাট ক্লজ থেকে। আমরা জানি যখন কোনো একটা ক্লজ সাবজেক্টের জায়গায় বসে, কোনো একটা সাবঅর্ডিনেট ক্লজ সাবজেক্টের জায়গায় বসে, তখন সেটাকে আমরা বলি সাবজেক্টিভ ক্লজ বা সাবজেক্ট ক্লজ। এবং এই ক্লজের সাবজেক্টের হিসাবে যে ক্লজটা বসে সেইটার যে ক্লজ মার্কার, এটা শুধুমাত্র রিলেটিভ প্রোনাউনগুলো হতে পারে, আর এর বাইরে গেলে দ্যাট হতে পারে, আর কেউ হতে পারে না। ফলে এই জায়গাটায় আমরা জানি যে বেশিরভাগ সময় দ্যাটটা ব্যবহৃত হয়। আমরা এখানে দ্যাটটা দিলাম, বিকজ তো হবেই না, কারণ সে রিলেটিভ প্রোনাউন না। আর এটা যদি দিতাম তাহলে দেখা গেল হু ইজ মোর ইন্টারেস্টেড ইন রিদম দেন ইন আবার ইজ, অর্থাৎ আমাদের শুরুতে ক্লজ মার্কার লাগবে। যেহেতু এটা সাবজেক্টিভ ক্লজ, তাহলে শুরুতেই লাগবে আমাদের ক্লজ মার্কার, এর আগে আসলে কেউ আসতে পারবে না।
এই জন্য আমরা এটাকে বাদ দিলাম। আশা করি মনে আছে। আমি যদি স্ট্রাকচারটা একটু মনে করাই দেই, যে সাবজেক্টিভ ক্লজের ক্ষেত্রে কি হয়, শুরুতে একটা ক্লজ মার্কার থাকে যেটা একটা রিলেটিভ প্রোনাউন হবে, এরপরে আমাদের প্রয়োজন অনুযায়ী সাবজেক্ট আসবে, তারপরে ফাইনাইট ভার্ব আসবে, তার মানে আমাদের সাবঅর্ডিনেট ক্লজটা তৈরি হচ্ছে। এই সাবঅর্ডিনেট ক্লজটার শেষে কোনো কমা টমা হবে না, আমাদের আরো একটি ফাইনাইট ভার্ব চলে আসবে। তো এটা হলো ফাইনাইট ভার্ব 1, এটা হলো ফাইনাইট ভার্ব 2। এবার বাকি অংশটা আসবে। এই ফাইনাইট ভার্ব 2 আসার আগের অংশে কোনো কমা আসবে না, এবং এই ফাইনাইট ভার্ব 2টা অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই ফরম্যাটে থাকবে। এবং আমরা বুঝতে পারলাম এখানে আছে সেটাই ইজ আকারে, তার মানে আমরা নিশ্চিত হয়েছি এই সাবঅর্ডিনেট ক্লজটা নিশ্চিতভাবেই একটা সাবজেক্ট ক্লজ, এবং আমাদের দরকার শুরুতেই একটা ক্লজ মার্কার, আর এই জন্য আমরা সঠিক উত্তর এ নাম্বারটাকে নিয়ে নিলাম। আশা করি এই কোশ্চেনটা নিয়ে কোনো সমস্যা সম্মুখীন হব না আমরা। চলে আসি কোশ্চেন নাম্বার 5-এ। তো 5 নম্বর কোশ্চেনে যেটা বলা হচ্ছে কম্প্রেসড এয়ার শূন্যস্থান। এই কম্প্রেসড শব্দটা কিন্তু একটা পার্টিসিপল, তার মানে এটা অ্যাডজেক্টিভের কাজ করছে, এটাকে আবার কেউ যেন ভার্ব না মনে করি। এয়ারটা হচ্ছে নাউন, অ্যান্ড দেন আমরা দ্য পাওয়ার, এটা তার মানে আমরা এই বাক্যটা পড়ে বুঝলাম এখানে কোনো ফাইনাইট ভার্ব নেই, তাহলে আমাদের অবশ্যই একটা ফাইনাইট ভার্ব দিতে হবে। এইটা তো ফাইনাইট ভার্ব না, বোঝাই যাচ্ছে। এখানে কোনো ভার্বই নাই, বোঝাই যাচ্ছে। এইখানে একটা ভার্ব আছে প্রোভাইডস, যেটা ফাইনাইট ভার্ব, ওকে এটা হতে পারে। এইখানে একটা ভার্ব আছে প্রোভাইডস, ফাইনাইট ভার্ব হতে পারে। এখন প্রশ্ন হলো আমরা দ্যাটটা দিব কিনা। খুব সহজ বিষয়, আমি যদি এখানে দ্যাটটা বসাই তাহলে পুরো বাক্যে আমার 2টা ফাইনাইট ভার্ব লাগবে। আমার এখানে আছে একটা, বাক্যে একটাও নেই, তাহলে এটা দেওয়া মানে আমার একটা ভার্ব কিন্তু শর্ট পড়ে গেল, ফলে আমরা এটাকে উত্তর করতে পারি না। রইল বাকি একটা, উত্তর আমাদের ওইটা। আশা করি বি নাম্বারটা কিভাবে উত্তর হলো ধরে ফেলেছি। প্রশ্নগুলো এইভাবে প্রতিটা অপশন অ্যানালাইসিস করে শেখা লাগবে ভাই। শুধু রুল পড়ে চলে গেলাম এইভাবে কিন্তু ভাই পরীক্ষার হলে কোশ্চেন পারা যাবে না, ঠিক আছে? ওকে, ড্যাশ হু ওয়াজ ইলেক্টেড দ্য ফার্স্ট ওমেন মেয়র অফ শিকাগো ইন 1979। আমরা লক্ষ্য করি এখানে একটি ক্লজ মার্কার আছে, তারপরে ওয়াজ ইলেক্টেড একটি ফাইনাইট ভার্বও কিন্তু আছে। তার মানে আমরা যদি বাকি অংশ দেখি আর কোনো ফাইনাইট ভার্ব নাই, অর্থাৎ একটি ক্লজ মার্কার এবং ফাইনাইট ভার্ব পেয়েছি, আমাদের প্রয়োজন আরো একটি ফাইনাইট ভার্ব। সো অপশনে তাকাই, ফাইনাইট ভার্বটা এখানে আছে, আর কোনো অপশনে আমি ফাইনাইট ভার্ব খুঁজে পাচ্ছি না। জেন বায়ার্ন, এটা কিন্তু হচ্ছে একটা মানুষের নাম, তার মানে আর কোনো ভার্ব যেহেতু নাই, সঠিক উত্তর এ নম্বর ছাড়া আর কোনো রাস্তা নাই। আমি একটু স্মরণ করিয়ে দিই, আমাদের বাক্যে যদি ক্লজ মার্কারের সংখ্যা হয় 1, তাহলে ফাইনাইট ভার্বের সংখ্যা হবে 2, অর্থাৎ ক্লজ মার্কার যতগুলো হবে ফাইনাইট ভার্বের সংখ্যা তার চেয়ে 1 বেশি হবে। তাহলে যেহেতু এখানে ক্লজ মার্কারের সংখ্যা 1, তাহলে এই বাক্যটায় টোটাল ফাইনাইট ভার্বের সংখ্যা হবে 2টা। আমরা এখানে একটি ফাইনাইট ভার্ব পেলাম, আর একটা ফাইনাইট ভার্ব অপশন থেকে নিব বলে এই অপশনগুলোতে গেলাম, এবং তখন দেখলাম 3টি অপশনে কোনো ফাইনাইট ভার্বের ছোঁয়া পাওয়া যাচ্ছে না, তাহলে সঠিক উত্তর এ নম্বর ছাড়া আর কোনোটা হচ্ছে না, অর্থাৎ উত্তর হলো এ নম্বর। এরপরে চলে আসি পরবর্তী কোশ্চেন নাম্বার 7। ন্যাচারাল রিসোর্সেস প্রোভাইড দ্য র ম্যাটেরিয়াল শূন্যস্থান টু প্রডিউস ফিনিশড গুডস। প্রথমত বলি এই ফিনিশড কিন্তু একটা পার্টিসিপল, কারণ গুডস মানে পণ্য, এই পণ্যটাকে মডিফাই করছে। কেমন পণ্য? অর্থাৎ ফিনিশড প্রোডাক্ট, যেটা হচ্ছে কমপ্লিট আছে, একেবারে পরিপূর্ণ আছে, এরকম পূর্ণাঙ্গ। অর্থাৎ এখানে ন্যাচারাল রিসোর্সেস প্রোভাইড, আমরা প্রথম ফাইনাইট ভার্বটা এখানটায় দেখতে পাচ্ছি, দ্য র ম্যাটেরিয়াল শূন্যস্থান। সো একটি ফাইনাইট ভার্ব এখানে পেয়ে গেছি। আমি যদি আরো একটা ফাইনাইট ভার্ব দিতে চাই আর নিডেড, তাহলে অবশ্যই ক্লজ মার্কার লাগবে। কোশ্চেনের ভিতরে কোনো ক্লজ মার্কার নাই, এমনকি অপশন 1-এও কোনো ক্লজ মার্কার নাই, তাহলে উত্তর 1 হওয়ারও কোনোই সম্ভাবনা নাই। এবার চলে আসি হুইচ নিড। হ্যাঁ, নিড একটা ফাইনাইট ভার্ব, ক্লজ মার্কার চলে আসলো। সো ফাইনাইট ভার্ব এবং ক্লজ মার্কার একসাথে আসলে এটা হতেই পারে। চলে আসি এখানটায় হুইচ আর নিডেড। ওকে, এটা একটা ক্লজ মার্কার, একটা ফাইনাইট ভার্ব, এটা হতেই পারে। নিডিং, এটা একটা নন ফাইনাইট ভার্ব, এটাও হতে পারে, কারণ এখানে ক্লজ মার্কার যেহেতু কোশ্চেনে নাই, আমি একটা নন ফাইনাইট ভার্ব দিতে পারি। অর্থাৎ একটা সেন্টেন্সে নন ফাইনাইট ভার্ব কতগুলো হতে পারে এটা অর্থের উপরে ডিপেন্ড করবে, এর কোনো ধরা বাঁধা নিয়ম নাই। কিন্তু ফাইনাইট ভার্ব কয়টা হবে এর কিন্তু আবার ফিক্সড নিয়ম আছে। সো আমি এখানে নিডিং হতে পারে এই কারণে ঘোষণা করলাম। এবার চলে আসি উত্তরটা কিভাবে বের করতেছে সেটা দেখি। এইটা দেখার আগে আমি একটু জানিয়ে রাখি, আমরা যে লেকচার শিটগুলো পড়ছি বিভিন্ন কোচিংয়ে, সেখানে আসলে সবগুলো বিষয়
ক্লিয়ারলি বলা নেই, অনেকগুলো টপিক অমিট করা হয়েছে। অর্থাৎ আমাদের সেন্টেন্স স্ট্রাকচারের ভিতরে বেশ কয়েকটা টার্ম ছিল, যেমন রিডিউসড ক্লজ নামে একটা বিষয় ছিল, সেটাকে আমরা দেখি নাই। ক্লজের বিভিন্ন ক্লাসিফিকেশন ছিল, সেইটা আমরা দেখি নাই। এমনকি নমিনাল দ্যাট ক্লজের বেশ কিছু নিয়ম ছিল, সেটা আমরা দেখি নাই। নমিনাল দ্যাট ক্লজের একেবারেই একটা বেসিক একটা রুল আমরা শিখেছি, যে সাবজেক্টের জায়গায় যে ক্লজটা বসবে সেটা, কিন্তু দ্যাট হবে নাকি হোয়াট হবে না কি হবে, কিভাবে আমরা বুঝবো, এই ধরনের কোনো সিস্টেম কিন্তু আমাদের লেকচার শিটে ছিল না। এই বিষয়ে কিন্তু ক্লাস আমার সামনে থাকবে, সেই ক্লাসগুলো থেকে দেখার পরে এইখানকার বেশ কিছু বিষয় আরো ক্লিয়ার হবে। কিভাবে আমি একটু বলি। এখানে হুইচ নিড বা হুইচ নিডেড এর মধ্যে আমি যদি বলি হুইচ আর নিডেড, আমরা সহজেই বুঝতে পারছি এটা প্যাসিভ ভয়েসে আছে, আর নিডেড। এইটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে আছে, হুইচ নিড। সো এখন আমি যদি বের করতে পারি এটা অ্যাক্টিভ হবে না প্যাসিভ হবে, তাহলে এই দুইটার মধ্যে বাছাই করা যাবে। কিন্তু সমস্যা হলো এটা হবে না কেন, এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। তার কারণ এটার জন্য যে রুলটা প্রয়োজন, সেই রুলটা কিন্তু আমরা আমাদের আগের যে ক্লাসগুলি গিয়েছে সেখানে শিখি নাই। কেন শিখি নাই? কারণ আমাদের কোচিং সেন্টারগুলো যে লেকচার শিট প্রোভাইড করেছে সেখানে এই টপিকটি ছিল না। আমি আবারও বলতেছি, টপিকটা হলো রিডিউসড ক্লজ। কিভাবে রিডিউসড ক্লজকে আমরা ব্যবহার করি কোশ্চেনের ভিতরে, সেই সম্পর্কে কোনো ইনফরমেশন আমাদের শিটে ছিল না। তবে আমি এটার উপরে ক্লাস দিব, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আপাতত টার্মটা মাথায় রাখি, টার্মটা হলো রিডিউসড ক্লজ। ওকে, এখন আমি যদি এইখানে হুইচ নিডটা বসাই, একটু সবাই ভাবতে হবে হুইচ বলতে কাকে বোঝাবে। হুইচ বলতে কিন্তু র ম্যাটেরিয়ালসকে বোঝাবে, কাঁচা মালগুলোকে বোঝাবে। লক্ষ্য করি কাঁচা মালগুলোর এই প্রয়োজনটা, নাকি কাঁচা মালগুলো মানুষের প্রয়োজন হয় টু প্রডিউস ফিনিশড গুডস। অর্থাৎ কাঁচা মাল মানুষের প্রয়োজন হয় একটা পূর্ণাঙ্গ পণ্য তৈরি করতে। অর্থাৎ নিড কাজটা কিন্তু র ম্যাটেরিয়াল করে না, বরং এটা মানুষের প্রয়োজন হয়, অর্থাৎ এটা প্যাসিভ ভয়েস হওয়ার কথা। সো উত্তরটি আমরা এখানে সি নাম্বার দিচ্ছি, হুইচ আর নিডেড। তবে নিডিং সম্পর্কে একটু বলে রাখি, এই নিডিংও একইভাবে আমি যদি এখানে শুধু নন ফাইনাইট ভার্ব দিতাম, নন ফাইনাইট ভার্ব দিলেও আমরা এখানে নিডেড দিতে পারতাম। কেন দিতে পারতাম? কারণ ওই যে প্যাসিভ হওয়ার ফলে নন ফাইনাইট হলে নিডেড হয়, আর যদি ফুল ক্লজ হয় তাহলে প্যাসিভ ভয়েস হয়। ফুল ক্লজ হলে কি হয়? প্যাসিভ ভয়েস হয়। আর শুধু একটা নন ফাইনাইট ভার্ব হলে V3 হয়। আমরা যারা এইচএসসিতে আমার সাথে যারা ক্লাস করেছি তারা এইভাবে শিখেছি, অ্যাক্টিভ রিলেশনে আইএনজি হয়, প্যাসিভ রিলেশনে V3 হয়। যেহেতু এখানে প্যাসিভ রিলেশন, তাই শর্ট ফর্ম নন ফাইনাইট ফর্মে চলে যায়, তাহলে এটা হবে V3। যদি ফুল ক্লজে আসি তাহলে হবে প্যাসিভ ভয়েস। একইভাবে যদি কোথাও অ্যাক্টিভ ভয়েসের একটা ফুল ক্লজ হয়, তাহলে এটার নন ফাইনাইটে যে হবে হচ্ছে আইএনজি। তো আমরা এখানে এটা ইউজ করতে পারছি না, ফলে এটাও ইউজ করতে পারতেছি না। এটা যদি এখানে হতো তাহলে এটাও হতো। অর্থাৎ ক্লজটা অ্যাক্টিভ থাকলে সেই ক্লজটাকে শর্ট করে যদি আমি নন ফাইনাইট বানাই তাহলে আইএনজি হয়। অ্যাক্টিভ ক্লজকে শর্ট করে নন ফাইনাইট বানালে কি হয়? আইএনজি হয়। আর প্যাসিভ ক্লজকে শর্ট করে নন ফাইনাইট বানালে সেটা হচ্ছে V3 হয়। আমি খুব সংক্ষেপে রিডিউসড ক্লজের একটা ব্যবহার এখানে দেখালাম, যে একটা ক্লজ এটাকে যদি শর্ট করি, ক্লজ যদি অ্যাক্টিভ থাকে শর্ট হলে কি হয়? আইএনজি। ক্লজ যদি প্যাসিভ থাকে শর্ট হলে কি হয়? V3। তো এখানে আসলে প্যাসিভই প্রয়োজন, তার কারণ হুইচ বলতে র ম্যাটেরিয়ালসকে বোঝাচ্ছে, ফলে প্রয়োজনটা তো র ম্যাটেরিয়ালসের না, বরং র ম্যাটেরিয়ালস গুলো আমাদের প্রয়োজন হয় একটা পূর্ণাঙ্গ পণ্য তৈরি করতে। তার মানে বোঝা গেল এটা প্যাসিভ হবে। অর্থাৎ আমি চাইলে এখানে শুধু নিডেড লিখতে পারতাম, অথবা আমি চাইলে এখন ফুল ক্লজ হুইচ আর নিডেড এটা লিখতে পারি। আমি খুবই সংক্ষেপে রিডিউস ক্লজের বিষয়টা এখানে ব্যবহার করেছি, এই কথাটা মাথায় রাখতে হবে। যেই ক্লজটা অ্যাক্টিভ, রিডিউস করলে মানে ছোট করলে সেটা হয় আইএনজি। যেই ক্লজটা প্যাসিভ, এটাকে ছোট করলে হয় হচ্ছে V3। আইএনজি আর V3 হচ্ছে নন ফাইনাইট আইএনজি, নন ফাইনাইট V3। 8 নম্বর কোশ্চেন আসি, আই নো হিম, তার কমপ্লেক্স সেন্টেন্স কি হবে? এই বাক্যটার আই নো হিম, এই বাক্যটার সঠিক কমপ্লেক্স সেন্টেন্স কি হবে? মানে এটাকে সিম্পল থেকে কমপ্লেক্স বানাতে হবে। প্রথমে চলে আসি আই নো হু ওয়াজ, এটা তো প্রেজেন্ট টেন্স, তাহলে এখানে ওয়াজ আসলো কোথা থেকে? আমি এটা নিয়ে ভাববই না। চলে আসি এখানে হু ইজ হি, আই নো, এই বাক্যটা তো হয়ই নাই। তার কারণ হচ্ছে এখানে কোনটা প্রিন্সিপাল কোনটা সাবঅর্ডিনেট, কোথায় কমা, কোনো কিছুই নাই, কোনোভাবে এই বাক্যটি হওয়ার কোনো সুযোগ নাই। আই নো হু ইজ হি এবং আই নো হু হি ইজ, আমাদের এই দুটো নিয়ে একটা কনফিউশন লাগবে। প্রশ্ন হলো কেন কনফিউশন লাগবে? আমরা নর্মালি শিখেছি হু কিন্তু নিজেই সাবজেক্ট হতে পারে, তাই হু এর পরে সরাসরি ফাইনাইট ভার্ব আসে, তারপরে বাকি অংশ থাকে। যখন এই হু ওয়ালা অংশটি সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে, তখন হু এর পরে কিন্তু
ফাইনাইট ভার্বটি আসে। মুশকিল হচ্ছে এখানে যে বাক্যটি আছে সেটা। আমরা যদি বলি সে কে, সে হয় রহিম, হি ইজ রহিম। এই যে রহিমটাকে আমরা বলতেছি কমপ্লিমেন্ট, রহিমটাকে বলতেছি হলো কমপ্লিমেন্ট। এর মানে হচ্ছে হি যে মানুষটা, রহিম কিন্তু ওই একই মানুষ, দুইটা একই মানুষ। তার মানে আমি যদি প্রশ্ন করি সে কে, হু, তার মানে এই বাক্যটা কিন্তু হু এর উত্তর হবে রহিম। তাহলে আমি রহিমটাকে বাদ দিয়ে দিলে রয়ে গেল হি ইজ, অর্থাৎ হু হি ইজ। নর্মালি আমরা এই ধরনের বাক্য আসলে সাবঅর্ডিনেট ক্লজ হিসাবে দেখি না, কিন্তু এখানে দেখলাম। তার কারণ হচ্ছে এই হুটা আসলে কমপ্লিমেন্টকে চাচ্ছে, যে কমপ্লিমেন্টটাকে এই রহিমটাকে চাচ্ছে, তাই আমরা রহিমটাকে উঠাই দিলাম। অ্যান্ড দেন এই হি ইজটা যেহেতু অ্যাসার্টিভ রাখতে হবে সাবঅর্ডিনেট ক্লজ, তাই আমরা এভাবে হি ইজ রাখলাম। অন্য সকল ক্ষেত্রে কমপ্লিমেন্ট না হলে এটা সবসময় এরকম হওয়া দরকার ছিল, হু ইজ কিছু একটা এরকম হতো। কিন্তু যেহেতু আমরা কমপ্লিমেন্টের কথা বলছি, আর বুঝতেই পারলাম কমপ্লিমেন্ট আর এই সাবজেক্ট দুটো আসলে একই জিনিস, তখনই সে কমপ্লিমেন্ট হয়। হি ইজ রহিম মানে সে হয় রহিম, সে যে মানুষটা, রহিম কিন্তু ওই একই মানুষ, তার মানে দুটো একই জিনিস। তাই আমরা এখানে হু লিখলাম রহিমের পরিবর্তে, প্রশ্ন করলাম যে সে কে, সে হয় কে, সে হয় কে। উত্তর কি, কে হলো, উত্তর হলো রহিম। এই কে এর ইংরেজি হলো হু, সে হয়, এটা তো এখানে আসেই, অর্থাৎ উত্তরটা আমাদের এইখানটায় লিখতে হয়, এরকম একটা বিষয়। ফলে এই বাক্যটা কিন্তু হু হি ইজ হবে। এটা একটু অনেকেই আমাদের গণনিয়ম যেগুলো ছিল, আমি তো বারবার বলি ভাই শুধু রুল মুখস্থ করলে হবে না, তার কারণ রুলের কিন্তু এই রকমের কিছু সাইড অপশন আছে, কিছু প্যাসপোজ জায়গা আছে। তো যেমন এই বাক্যটা অনেকেই হয়তো উত্তর করতো আই নো হু ইজ হি, এইটা উত্তর করতো, এটা হলো না কেন? তার কারণ এই বাক্যটাকে যদি আমি প্রশ্ন করি সে কে, তাহলে তুমি বলবা যে সে হয় রহিম, সে হয় আমার শিক্ষক, তার মানে সাবজেক্ট হবে সে, হয় হবে হচ্ছে এরপরে, তার মানে আমাদের এখানে সাবজেক্ট ভার্ব আসবে। আমরা জানি সাবঅর্ডিনেট ক্লজ সবসময় অ্যাসার্টিভ হয়, সাবজেক্ট ভার্ব। আর এই হুটা কিন্তু সাবজেক্ট না, এই হুটা হলো কমপ্লিমেন্টকে ডিমান্ড করছে, তাই এই হুটা হলো কমপ্লিমেন্ট। তো এই কোশ্চেনটা একটু আলাদা করে মনে রাখি, হু হি ইজ হয়, হু ইজ হি হয় না। এবার চলে আসি পরবর্তী কোশ্চেন নাম্বার হচ্ছে 9। দ্যাট ড্যাশ বাই গ্যাসেস ওয়াজ এস্টাবলিশড অনলি রিসেন্টলি। প্রথমত এই দ্যাট দেখে আমরা বুঝতে পারতেছি একটা সাবঅর্ডিনেট ক্লজ এখান থেকে শুরু হয়েছে, এবং এই মাঝখানে কমা টমা নাই দেখে, এবং দ্বিতীয় যে ফাইনাইট ভার্বটা দেখা যাচ্ছে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে আছে। এই সব বৈশিষ্ট্য দিয়ে আমরা ডিসাইড করলাম যে দ্যাট থেকে শুরু করে গ্যাসেস পর্যন্ত যে অংশটা, এইটা হলো একটা সাবজেক্টিভ ক্লজ, মানে দ্যাট ক্লজ, নমিনাল দ্যাট ক্লজ, সাবজেক্টিভ ক্লজ, অর্থাৎ এটা একটা সাবজেক্ট হিসাবে ব্যবহৃত ক্লজ। তো এখন প্রশ্ন হলো, সাবজেক্ট হিসেবে ব্যবহৃত ক্লজে যখন এই ক্লজ মার্কার দ্যাট আসবে, তখন দ্যাটের পরে আমাকে অবশ্যই একটা সাবজেক্ট দিতে হবে। আবারও বলতেছি, সাবজেক্ট হিসাবে যখন একটা সাবঅর্ডিনেট ক্লজ ব্যবহার হবে, দ্যাট থেকে শুরু করে গ্যাসেস পর্যন্ত একটা সাবঅর্ডিনেট ক্লজ, তো এই সাবঅর্ডিনেট ক্লজটা ব্যবহৃত হচ্ছে সাবজেক্ট হিসাবে, তাই দ্যাটের পরে আমাকে অবশ্যই একটা কি দিতে হবে, সাবজেক্ট দিতে হবে। সো আমি যদি দ্যাটের পরে সাবজেক্ট খুঁজি, লক্ষ্য করি এখানে সাবজেক্ট আছে কিন্তু এইখানটায় দি আর, এবং এরপরে আমাদের একটা ফাইনাইট ভার্ব কোশ্চেনে ছিল, আমার আরো একটা ফাইনাইট ভার্ব লাগবে, এইখানে সেটা আছে। অর্থাৎ সঠিক উত্তর সি নম্বর ছাড়া আর কোনোটা হয় না। দ্যাট দি আর্থ ইজ সারাউন্ডেড বাই গ্যাসেস, পৃথিবী যে গ্যাস দিয়ে সারাউন্ডেড, ঘেরা আছে, সেইটা ওয়াজ এস্টাবলিশড রিসেন্টলি, সম্প্রতি এটা প্রতিষ্ঠিত হয়েছে। তার মানে অনেক আগে এটা মানুষ বিশ্বাসই করতো না। ফলে উত্তরটা, সঠিক উত্তর হলো কিন্তু সি নাম্বারটা। 10 নম্বর কোশ্চেনে চলে আসি। ফর সেভারেল ইয়ার্স ইন দ্য 1855, এই কমাটা বলে দিল যে এটা আসলে বাক্যের বাইরের অংশ, এইটাকে নিয়ে খুব বেশি একটা ভেবো না, মূল বাক্য শুরু হবে এর পরের থেকে। অর্থাৎ বাক্যের শুরুতে যখন এইভাবে কমা দিয়ে কিছু অংশ লেখা থাকে, এই অংশটা কিন্তু যদি এটা ফ্রেজ হয়, তো এই অংশটা কিন্তু আসলে বাক্যের বাইরের অংশ, এটাকে নিয়ে আমরা ভাববো না। হ্যাঁ, এখানে একটা সাল দেওয়া আছে 1855 সাল, অতীতকালের কথা, টেন্স নির্ণয় করার সময় লাগতে পারে, বাট আমাদের মূল বাক্যটা এখনো শুরু হয় নাই, শুরু হবে এর পরের থেকে। তার মানে আমাদের প্রথম লাগবে হচ্ছে একটা সাবজেক্ট, সোজা কথা একটা সাবজেক্ট লাগবে। রোনাল্ড রিগ্যান ওয়ার্কিং ফর জেনারেল ইলেকশন, এইটুকু পড়ার পরে বোঝা গেল পুরো সেন্টেন্স এখানে আসার পরেও কোনো ফাইনাইট ভার্ব কিন্তু এখানে নেই, ওয়ার্কিং কিন্তু একটা নন ফাইনাইট ভার্ব। আমি যদি এখানে দ্যাট দেই, তাহলে সেন্টেন্সটা এখান থেকে শুরু হচ্ছে, তাহলে পুরো বাক্যে আমার দুইখানা ফাইনাইট ভার্ব লাগবে। আমি বলতে পারি এখানে একটা ফাইনাইট ভার্ব পেয়েছি, তার মানে একটা ফাইনাইট ভার্ব কিন্তু
সংকট আছে, ঘাটতি আছে। চলে আসি এরপরে, রোনাল্ড রিগ্যান ওয়ার্ক ফর জেনারেল ইলেকশন। হ্যাঁ, এখানে দেখি এখানে একটা ফাইনাইট ভার্ব আছে এবং কোনো ক্লজ মার্কার নেই, অর্থাৎ এইটা সঠিক উত্তর হতে পারে। আমি যদি তার পরেরটায় যাই, রোনাল্ড রিগ্যান হোয়েন, এই যে ক্লজ মার্কার পেয়ে গেলাম, তাহলে আমাদের একটা ক্লজ মার্কার হলে ফাইনাইট ভার্ব লাগে দুইটা। আমরা রোনাল্ড থেকে এই পর্যন্ত কোনো ফাইনাইট ভার্ব পাই নাই, এমনকি এর পরেও কোনো ফাইনাইট ভার্ব পেলাম না, তাহলে সঠিক উত্তর ডি নাম্বারটা কিন্তু হবে না। আশা করি আমরা বুঝতে পারতেছি যে সঠিক উত্তর সি নাম্বার কি করে হলো। সবাই কোশ্চেনগুলোকে বুঝতে হবে, প্রতিটা কোশ্চেন প্রতিটা অংশ টেনে টেনে না দেখে একবারে এক বসায় মনোযোগের সাথে দেখতে হবে। পরবর্তীতে ভিডিও বাদ দিয়ে শিটের কোশ্চেনগুলো আমার নিজে এভাবে পারি কিনা দেখতে হবে। ভাই দয়া করে এই সময়টা মানে ভর্তি পরীক্ষা আগ পর্যন্ত আমার মতো করে প্র্যাকটিস করেন। আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি যে এই ধরনের কোশ্চেন আপনাকে কখনোই কোনো বিপদে ফেলবে না। ইংলিশ হবে আপনার জন্য একটা হাতিয়ার। সো এই জন্য কোশ্চেনগুলো এইভাবে সমাধান করা শিখতে হবে। চলে আসি তারপরে পরবর্তী কোশ্চেন নাম্বার 11। এভরি ইয়ার কানাডাস শূন্যস্থান অ্যাপ্রক্সিমেটলি 1.5 মিলিয়ন টনস অফ ফিশ অ্যান্ড সি ফুড প্রোডাক্টস। পুরো বাক্যের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব পেলাম না। প্রথম কথা, একটা ফাইনাইট ভার্ব লাগবে। এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, কিন্তু এই অংশের ভিতরে কোনো ফাইনাইট ভার্বই নাই। এই অংশের ভিতরে কোনো ফাইনাইট ভার্ব পাইলাম না, পাইছি একটা ফাইনাইট ভার্ব পাইছি, দ্যাট একটা ক্লজ পড়ে এই যে ফাইনাইট ভার্ব পেয়েছি। তার মানে সেন্টেন্সে কোনো ফাইনাইট ভার্ব নাই, এখানে একটা ফাইনাইট ভার্ব পেলাম একটা, কিন্তু এখানে আবার ক্লজ মার্কারও আছে। তাহলে আমার লাগবে কয়টা? দুইটা। পাইছি কয়টা? একটা। এবার এখানে চলে আসি, এই যে একটা ফাইনাইট ভার্ব আছে এখানটায়, সি ফুড ইন্ডাস্ট্রি প্রডিউসেস, এইখানে ফাইনাইট ভার্ব আছে, কোনো ক্লজ মার্কার টার্কার নেই। আমার একটা ফাইনাইট ভার্ব দরকার ছিল সেন্টেন্সের, এখানে সেটা আছে, কিন্তু এখানে আবার দ্যাট এসে গেল। তাহলে আমার ফাইনাইট ভার্ব লাগবে দুইটা, এখানে আছে একটা আর নাই, আর কোশ্চেনে একটাও নাই। তার মানে এটাও হলো না, এটাও হলো না। তাহলে রইলো বাকি একটা, উত্তর আমাদের ওইটা, সঠিক উত্তর সি নাম্বার। কিভাবে বের করলাম আশা করি বুঝতে পারছি। এভরি ইয়ার কানাডাস অ্যাপ্রক্সিমেটলি 1.5 মিলিয়ন টনস অফ ফিশ অ্যান্ড সি ফুড প্রোডাক্টস। এইটুকুর মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নেই, আমাদের একটা ফাইনাইট ভার্ব লাগবে। সো আমি আগে দেখি কোন কোন অপশনে ফাইনাইট ভার্ব আছে। এখানে আছে, এখানে আছে, এখানে আছে। তাহলে এই অপশনটায় কোনো ফাইনাইট ভার্ব ছিল না, তাই এটাকে আমরা প্রথমেই কিন্তু বাদ দিছি। এবার এখানে একটা আছে, কিন্তু মুশকিল হলো এখানে দ্যাটও আছে। একটা ক্লজ মার্কার এসে গেলে ফাইনাইট ভার্ব লাগে কিন্তু দুইটা। তাহলে আমার এই দ্যাট আসার ফলে ফাইনাইট ভার্ব লাগবে হচ্ছে দুইটা, কিন্তু এখানে আছে একটা, কোশ্চেনে একটাও নাই। তাহলে আমি যদি এই উত্তরটাকে এখান থেকে নেই, তাহলে আমার একটা ফাইনাইট ভার্বের ঘাটতি হবে, ফলে উত্তর কিন্তু হবে না। একই কথা এই অপশনের ক্ষেত্রেও, আমি যদি এই অপশনটাকে নেই, আমার ফাইনাইট ভার্ব একটা, কিন্তু ক্লজ মার্কার বলতেছে লাগবে হলো দুইটা, ফলে একটা ঘাটতি থাকবে, তাই এটাও হলো না, রইল বাকি একটা, উত্তর আমাদের ওইটা। আশা করি এই ধরনের কোশ্চেনের ব্যাখ্যাগুলো আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে সর্বোচ্চ সংখ্যক আমাদের গ্রুপে এনরোল করতে হবে, বন্ধু বান্ধবীকে দাওয়াত দিয়ে আনতে হবে। যে কোনো কোচিং এর শিট যদি আমার কাছে পৌঁছে দেওয়া হয়, ছবি তুলে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে কোনোভাবে, আমি সেই কোচিং এর লেকচার শিটগুলো কিন্তু ঠিক এভাবেই সমাধান করে দেবো, কোশ্চেন বাই কোশ্চেন। চলে আসি এরপরে, মিউজিক্যাল কনসার্ট শূন্যস্থান পপুলার মিউজিক অফ ভ্যারিয়াস কাইন্ডস হ্যাভ বিকাম ওয়ান অফ দি মোস্ট কমন ফর্মস অফ এন্টারটেইনমেন্ট ইন দ্য ইউনাইটেড স্টেটস। ওকে, লক্ষ্য করি এখানে হ্যাভ বিকাম একটি ফাইনাইট ভার্ব কিন্তু দেওয়া আছে। মিউজিক্যাল কনসার্ট থেকে শুরু করে সবগুলো অপশন পার করে এখানে একটা হ্যাভ বিকাম ফাইনাইট ভার্ব দেওয়া আছে। এখন আমি যদি অপশনে আসি, এটা একটা নন ফাইনাইট ভার্ব, সো এটা এখানে হতেই পারে, কিন্তু এইটা হতে পারে না, তার কারণ এটা একটা ফাইনাইট ভার্ব। এইটা হতে পারে না কারণ এটা যদি ব্যবহার করি তাহলে আমার আরো একটা ফাইনাইট ভার্ব লাগবে। অর্থাৎ যদি দেই তাহলে হুইচের সাথে আমাদের লাগবে তখন বেশি। কোশ্চেন আছে একটা, অপশনে একটাও নেই, তাহলে একটা ঘাটতি পড়ে যাবে, এটা বাদ। এটা দিলে তখন বেশি হয়ে যাবে, তাই এটাও বাদ। সঠিক উত্তর হবে হচ্ছে ডি নাম্বারটা। ওকে, আমি আরেকবার বলি একটুখানি। তো এই বাক্যটার ভিতরে আমি ফাইনাইট ভার্ব পেয়েছি কয়টা? একটা অলরেডি পেয়েছি। তো এখন যেহেতু এটা নন ফাইনাইট ভার্ব, টু ফিচার, এটা এখানে হতে পারে। কেন হবে না? ইনফিনিটিভ এখানে কেন হলো না? এইটা কিন্তু আমরা আসলে এই সেন্টেন্স স্ট্রাকচারে শিখি নাই। ইনফিনিটিভ হওয়ার কিছু জায়গা আছে যেটা আমরা নন ফাইনাইট ভার্বের সময় শিখবো, সেখানে যে জানবো যে টু ফিচার এখানে কেন হচ্ছে না। যাই হোক, আমরা পরেরটায় আসি। শুধু ফিচার কিন্তু একটা ফাইনাইট ভার্ব, আমার এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, তাহলে মোট ফাইনাইট ভার্ব দুইটা হলে একটা ক্লজ মার্কার লাগবে, কিন্তু এই প্রশ্নে অথবা এই অপশনে কোনো ক্লজ মার্কার নাই, তাহলে অপশন বি কিন্তু আসলে বাদ। অপশন সিতে এসে এবার ক্লজ মার্কার পেয়ে গেলাম হুইচ, তাহলে মোট ফাইনাইট ভার্ব লাগবে দুইটা, কোশ্চেনে পাইছি একটা, অপশনে তো আমি পাই নাই, তাই উত্তর সি নাম্বারটাও হলো না, রইল বাকি একটা, ডি নাম্বার,
উত্তর আমাদের ওইটা। সো এভাবে উত্তর করতে হবে। চলে আসি এবার 13 নম্বর কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 13, দ্য ইয়ারলি পাথ অফ দ্য সান অ্যারাউন্ড দি হেভেন্স। লক্ষ্য করি, হেভেন মানে হচ্ছে মহাশূন্য, মহাশূন্যের চারপাশ দিয়ে বছরে সূর্য যে পথে চলে, সূর্য যে পথে চলে সেই পথটাকে আমরা কি বলি সেটাই বলা হচ্ছে। তার মানে এই বাক্যের সাবজেক্ট এখানে আছে, দ্য ইয়ারলি পাথ, এটা হলো মূল সাবজেক্ট, তারপরে এর সাথে কিছু তার মডিফাইং অংশ আছে। তাহলে আমার দরকার এবার সেন্টেন্স হতে গেলে লাগে হচ্ছে সাবজেক্ট আর লাগে হচ্ছে ফাইনাইট ভার্ব। ফলে এখানে লক্ষ্য করি সাবজেক্ট পেয়ে গেছি, ইজ নোন ফাইনাইট ভার্ব, উত্তর 1 নাম্বার হতে পারে। কিন্তু নোন এটা দিলে নন ফাইনাইট ভার্ব, এটা হতে পারে না। ইট আবার দিলে সমস্যা হলো, সাবজেক্ট তো আমরা এখানে পেয়েছি, তাহলে আবার ইট কেন, তাহলে এটাও হবে না। নোয়িং দিলে ফাইনাইট ভার্ব থাকে না, তার মানে এ নম্বর ছাড়া আর কোনোটা চলে না। উত্তর কিন্তু হয়ে গেছে। আমরা একটা করে অপশন ধরছি, আমার মনে হয় ব্যাখ্যা সহ বলার পরেও 30 সেকেন্ডের বেশি সময় লাগছে না। মনে রাখতে হবে ভর্তি পরীক্ষা সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রতিটা কোশ্চেন পড়া, অপশন পড়া, উত্তর গুল্লা করা, সবকিছুর জন্য টোটাল সময় ম্যাক্সিমাম 30 সেকেন্ড। সো আমাকে অভ্যাস করতে হবে উইদিন 30 সেকেন্ড এক একটা কোশ্চেন সমাধান করার। আমি সেটাই করি। ব্যাখ্যা সহ যদি আমি 30 সেকেন্ডে করতে পারি, তাহলে আপনি অবশ্যই পরীক্ষার হলে 30 সেকেন্ডের কম সময়ে এই কাজটি করতে পারবেন। ওকে, দ্য পোর্শন অফ এ মাউন্টেন শূন্যস্থান ট্রিজ উইল নো লঙ্গার গ্রো ইজ কল্ড দি ট্রিজ লাইন। লক্ষ্য করি ইজ কল্ড, এখানে কিন্তু একটি ফাইনাইট ভার্ব আছে, উইল 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 এবং গ্রো, এইটা হলো আমাদের আরো একটি ফাইনাইট ভার্ব। দ্যাট মিনস অলরেডি বাক্যের মধ্যে দুইটা ফাইনাইট ভার্ব আছে। এখন আমাদের ক্লজ মার্কার একটা লাগবে। অপশনে এসে দেখলাম এই দুইটা অপশনে কোনো ক্লজ মার্কার নাই, এদের তাই আমাদের প্রয়োজনও নাই। এবার চলে আসি এখানে দ্যাট এবং হয়ার। আমরা জানি দ্যাটের বাংলা হলো যে আর হয়ারের বাংলা হলো যেখানে। তো এখন যে লাগবে নাকি যেখানে লাগবে এটা কিন্তু কোশ্চেনের মিনিং আমাদেরকে বলে দিবে। লক্ষ্য করি দ্য প্রপোর্শন অফ এ মাউন্টেন, একটা পাহাড়ের অংশ পোর্শন, সেই পোর্শনটা যেখানে গাছপালা উইল নো লঙ্গার গ্রো, যেখানে গাছ আর জন্মাবে না। পাহাড়ের এমন একটা পোর্শন, এমন একটা অংশ যেখানে আর কোনো গাছপালা জন্মাবে না, সেই অংশকে ইজ কল্ড বলা হয় ট্রি লাইন। অর্থাৎ এখানে ট্রি একটা লাইন ছিল, অতীতকালে ছিল, এখন আর গাছ সেখানে জন্মাবে না। ওকে, তার মানে হলো যেখানে গাছ আর জন্মাবে না, যেখানে। তাহলে যেখানে হলে ইংলিশ কি হয় ভাই, যে দ্যাট হয় না হয়ার হয়, হয়ার হয়। সো এটা কিন্তু জাস্ট মিনিং করে করা হয়েছে, মিনিং ছাড়া কিন্তু এটা করার কোনো সুযোগ নাই। দেন চলে আসি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15, দি গুড আর্থ ড্যাশ ইজ এ নোভেল সেট ইন চায়না। লক্ষ্য করি এখানটায়, এখানে যদি আমি অপশন 1 নেই হুইচ, তাহলে আমাদের বাক্যে একটি ক্লজ মার্কার আসবে। মোট ফাইনাইট ভার্ব দুইটা লাগবে, কিন্তু সমস্যা হলো এখানে ফাইনাইট ভার্ব একটা। কেউ কেউ বলবে এই সেটটাও তো একটা ফাইনাইট ভার্ব। না ভাই, এই সেটটা হলো V3 ফর্ম, সেট ইন চায়না, যেটা চায়নায় প্রথম সেট করা হয়েছিল বা স্থাপন করা হয়েছিল, অর্থাৎ এটা হচ্ছে V3 ফর্ম। সো আমরা এটাকে নন ফাইনাইটের মধ্যে রাখছি। হুইচ যদি আমরা ব্যবহার করি তাহলে এরপরে আমাদের ওয়াজ রিটেন এটা আসতেই পারে, তার কারণ হুইচের পরে ভার্ব আসতে পারে, এই জন্য যে হুইচ নিজে সাবজেক্ট হতে পারে, অর্থাৎ এটা সঠিক উত্তর হওয়ার খাতায় রাখলাম। কিন্তু ওয়াজ রিটেন যদি আমি শুধু এখানে লিখি, মোট ফাইনাইট ভার্ব হয়ে যাবে দুইটা, ক্লজ মার্কার লাগবে একটা, কোশ্চেনেও নাই, অপশনেও নাই, তাই উত্তর সি হওয়ার সম্ভাবনাও নাই। পার্ল বাক বিং দ্য ওয়ান হু রোট ইট, এইটুকু যদি বলা হয় তাহলে লক্ষ্য করি এটা এখানে বসালে এই অংশ এবং ওই অংশ কারোর সাথেই এর অর্থগত কোনো সম্পর্ক থাকবে না। একটু কষ্ট করে বসায় দেখি সবাই। পার্ল বাক বিং ওয়ান মানে পার্ল বাক একজন মানুষের নাম, একজন হওয়ায় যিনি এটা লিখেছিলেন, পরে আর কি যে হবে অর্থ খুঁজে পাওয়া যাবে না। তার মানে এই অংশটার কোনোভাবেই সঠিক উত্তর হওয়ার সম্ভাবনা থাকে না। জর্জ বার্নস ওয়াজ কমেডিয়ান হুম মেনি আমেরিকান শূন্যস্থান ফার্স্ট অন টেলিভিশন। লক্ষ্য করি হুম হলো আমাদের একটা ক্লজ মার্কার, যে ক্লজ মার্কারের সাবজেক্ট হওয়ার ক্ষমতা নেই, তাই হুমের পরে মেনি আমেরিকান এই সাবজেক্ট এখানে চলে আসলো, অর্থাৎ অনেক আমেরিকানরা সাবজেক্ট। তাহলে সাবজেক্টের পরে সাবঅর্ডিনেট ক্লজে আমাদের কি লাগবে? আমরা জানি ক্লজ মার্কার থেকে সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়ে গেছে, এরপরে সাবজেক্ট এসে গেছে, এরপরে লাগবে ফাইনাইট ভার্ব।
এখন যদি আমি ওয়াচিংকে বসাই, এটা কি ফাইনাইট ভার্ব হলো? হলো না। এইটা ফাইনাইট ভার্ব, এইটা ফাইনাইট ভার্ব, কিন্তু ডিড ওয়াচ তো কখনো হয় না। আমরা হয় লিখি ওয়াচ প্রেজেন্টে, না হয় লিখি ওয়াস্ট পাস্টে। সো এটা তো অবশ্যই হবে না। এখন এইটা পাস্টে হবে নাকি এটা প্রেজেন্টে হবে, আমরা এইটা ভাবতে চাই। যেহেতু বলা আছে 1950-এর দশক, 1950s, এই এস দেওয়া মানে হচ্ছে হলো 1950-এর দশক, অবশ্যই এটা অতীতকালের কাহিনী, তাহলে অবশ্যই প্রেজেন্ট হবে না। তাহলে সি নম্বর ছাড়া আর কোনো রাস্তা থাকে না। আশা করি কোশ্চেনগুলো বুঝতে পারতেছি। কোশ্চেন যদি বুঝি ভাই, ইংরেজি পড়া খুব মজা পাওয়া যাবে, চরম মজা পাওয়া যাবে, কিন্তু কোশ্চেন ঠিক মতো না বুঝলে কোনো মজা নাই, একেবারে পাইনসা। সো আসেন কোশ্চেন বুঝি। পরবর্তী কোশ্চেন নাম্বার হচ্ছে 17। ক্রুজ শিপ শূন্যস্থান মেনি টুরিস্টস ফ্রম মায়ামি টু এ নাম্বার অফ পোর্টস ইন দ্য ক্যারিবিয়ান। এই পুরো বাক্যের ভিতরে আমি কোনো ফাইনাইট ভার্বই পেলাম না। তাহলে একটা সেন্টেন্স হতে গেলে আমার একটা ফাইনাইট ভার্ব লাগবে। সো ট্রান্সপোর্ট, এটা ভার্বের বেস ফর্ম, আমরা জানি এটা একটা ফাইনাইট ভার্ব। ট্রান্সপোর্টস এস বাই এস, তাহলে এটাও একটা ভার্বের বেস ফর্ম। কিন্তু ট্রান্সপোর্টিং শুধু আইএনজি, এটা একটা নন ফাইনাইট ভার্ব। আর আমি যদি দ্যাট বসাই, আমার এমনি একটা ঘাটতি আছে, দ্যাট বলবে ঘাটতি আমি আরো বাড়াই দিলাম, অর্থাৎ দ্যাট একটা ট্রান্সপোর্ট এখানে দিলেও মোট লাগবে আমার দুইটা, পাইলাম কয়টা? একটা। এই শূন্যস্থানে বসবে যেটা সেটা, তাহলে আরেকটা কই গেল? তাহলে দ্যাট দেওয়া যাচ্ছে না। অর্থাৎ সঠিক উত্তর হয় ট্রান্সপোর্ট হবে, না হয় ট্রান্সপোর্টস হবে। সাবজেক্ট হলো ক্রুজ শিপ, অর্থাৎ একটা জাহাজ। তাহলে জাহাজ তো একটা, শিপ, তাহলে আমরা বলবো এটা অবশ্যই ট্রান্সপোর্ট দেওয়া যাচ্ছে না, ট্রান্সপোর্টস দিতে হবে। নর্দার্ন ক্যালিফোর্নিয়া ইন কন্ট্রাস্ট টু দি সান ব্যাকড সাউথ। লক্ষ্য করি কমা দিয়ে যখন এরকম একটা অংশ শুরু হবে, কমা দিয়ে শেষ হবে, এর ভিতরে শূন্যস্থান টূন্যস্থান কিচ্ছু নাই, এবং এটার ভিতরে কোনো ওয়ার্ড বসারও কোনো সুযোগ আমরা পাচ্ছি না। তাহলে মনে রাখতে হবে বাক্যে এর আপাতত কোনো প্রয়োজন নেই। মাঝে মাঝে এই কমা কমার মধ্যে বিভিন্ন সাল বা সময় উল্লেখ করে টেন্সটা প্রকাশ করতে পারে, বাট এটা বাদ দিয়ে আমরা উত্তর করার চেষ্টা করব, প্রয়োজন হলে ওখান থেকে কিছু ইনফরমেশন নিব। এরকম করে কমা কমা দিয়ে ঢুকানো হয় বেশিরভাগ সময় স্টুডেন্টকে বিভ্রান্ত করতে, প্রশ্নটাকে একটু বড় সাইজের দেখাইতে। অর্থাৎ আমাদের এখান থেকে পড়বে এভাবে, নর্দার্ন ক্যালিফোর্নিয়া ড্যাশ এ ভেরি টেম্পারেট ক্লাইমেট। এইটুকু পড়লে আমরা বাকিটা বুঝে ফেলবো যে ঘটনাটা কি ঘটতেছে। অর্থাৎ এইটাই হলো আমাদের মূল সেন্টেন্সটা। এই কমা কমার মধ্যে একটা এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে। এখন আমার মূল সেন্টেন্সে কোনো ফাইনাইট ভার্ব পেলাম না, তাহলে সঠিক উত্তর এটা অথবা এটা হবে না, হয় হবে ইজ, না হয় হবে হ্যাজ। এখন প্রশ্ন হলো ইজ মানে হয়, হ্যাজ মানে আছে। নর্দার্ন ক্যালিফোর্নিয়া হয় একটা খুবই টেম্পারেট ক্লাইমেট। ক্যালিফোর্নিয়া কি কোনো আবহাওয়া, জলবায়ু? না, তাহলে এখানে হয় বলা যাবে না। নর্দার্ন ক্যালিফোর্নিয়া হয় একটা ক্লাইমেট, হলো না। নর্দার্ন ক্যালিফোর্নিয়ার আছে একটা ভেরি টেম্পারেট ক্লাইমেট, ইয়েস, আছে বললে হয়, তাহলে সঠিক উত্তর কি হবে? হ্যাজ হবে। আশা করি আমরা বুঝে ফেলছি। এটা কিন্তু আমাদের কোচিং এর লেকচার শিটগুলোর কোশ্চেন বুঝতেই হবে, আর সব কথা বলতে হয় না, কিছু কথা বুঝে নিতে হয়, ঠিক আছে? ওকে, 19 নম্বর দেখি, ড্যাশ ইজ হেল্পিং টু ব্রেক নিউ গ্রাউন্ড ইন ড্রাগ রিসার্চ। ইজ হেল্পিং, দ্যাট মিনস ফাইনাইট ভার্ব কিন্তু আমি পেয়ে গেছি। আমি যদি এখানে আরো একটি ফাইনাইট ভার্ব বসাই তাহলে ক্লজ মার্কার লাগবে। ওকে, ক্লজ মার্কারও পেয়ে গেছি। এই কোশ্চেনটা বেশ মজার, এই অপশনটা বেশ মজার। কম্পিউটারস আর বিং ইউজড, একটা ফাইনাইট ভার্ব, ইজ হেল্পিং ফাইনাইট ভার্ব, ইফ একটা ক্লজ মার্কার। আমাদের হিসাব কিতাব সব মিলে গেছে, কিন্তু একটা হিসাব কিন্তু মিলে নাই। সেটা কি? সেটা হচ্ছে আমি যদি এই পুরো অপশনটাকে এখানে বসাই, লক্ষ্য করি ইফের পরের ওয়ার্ডটা হবে ইজ হেল্পিং, ইফের পরের ওয়ার্ডটা হবে ইজ হেল্পিং, কিন্তু ইফের পরে তো সরাসরি ভার্ব আসতে পারে না। কেন পারে না? কারণ ইফ নিজে সাবজেক্ট না, ইফের পরে, তাই আমাকে আগে একটা সাবজেক্ট দিতে হবে, তারপরে এই ভার্বটা আসবে। ফলে এই অপশন 1 কিন্তু আমরা নিতে পারলাম না। এই কোশ্চেনটা সলভ করার পরে, মানে এই প্রথম অপশনটার কথা বারবার রিপিট করে করে একটু শুনে নেবেন যে এখানে দুইটা ফাইনাইট ভার্ব হয়ে গেল। দুইটা ফাইনাইট ভার্ব হলে ক্লজ মার্কার একটা লাগবে, সেটাও এখানে আছে, কিন্তু ইফটা হলো না কেন? কারণ ইফের সাবজেক্ট হওয়ার ক্ষমতা নাই, তাই ইফের পরে আগে সাবজেক্ট দিতে হবে, তারপরে ফাইনাইট ভার্ব আসবে। কিন্তু এখানে তো সাবজেক্ট আসে নাই, সরাসরি ফাইনাইট ভার্ব চলে এসছে, এই কারণেই অপশন এটা ভুল হয়ে গেছে। 2 নম্বরে চলে আসি, দ্য ইনক্রিজিং ইউজ অফ কম্পিউটার। হ্যাঁ, এটা হতে পারে, কারণ এখানে ইউজ কিন্তু ভার্ব না, এটা হলো নাউন, ইনক্রিজিং ইউজ, সো এটা হতে পারে।
আমাদের এখানে ফাইনাইট ভার্ব, এখানে সাবজেক্ট, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস বাকি অংশ, ওকে একটা হতে পারে। ইফ যদি আবার এখানে দেই অ্যান ইনক্রিজিং ইন দ্য ইউজ অফ কম্পিউটার, এখানেও ইউজ কিন্তু একটা নাউন, আর্টিকেলের পরে নাউন বসে, তার মানে এখানে ক্লজ মার্কার আসলো ইফ, কিন্তু কোনো ফাইনাইট ভার্ব আসলো না, তাহলে মোটের উপরে একটা ফাইনাইট ভার্ব শর্ট পড়ে যাবে, এটা বাদ। কম্পিউটারস আর বিং ইউজড, এই যে আরো একটা ফাইনাইট ভার্ব আসলো, কিন্তু এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, দুই ফাইনাইট ভার্ব হয়ে গেল, কিন্তু কোনো ক্লজ মার্কার আসলো না, তাই এটা হলো না। বুঝাই যাচ্ছে বি নম্বর ছাড়া আর কোনোটাই কিন্তু সঠিক হয় না। 20 নম্বর কোশ্চেনে চলে আসি। অ্যান এলিফ্যান্ট শূন্যস্থান ভিগোরাসলি হোয়েন ইট ইজ ওভারহিটেড। লক্ষ্য করি হোয়েন যেহেতু একটি ক্লজ মার্কার আছে, তাহলে আমাদের মোট ফাইনাইট ভার্ব লাগবে দুইটা। একটা ফাইনাইট ভার্ব এখানে দেওয়া আছে, ইজ ওভারহিটেড এখানে দেওয়া আছে, তাহলে আরেকটা ফাইনাইট ভার্ব কোথা থেকে আসবে? অপশন থেকে আসবে, সহজ কথা। অপশনে ভার্ব হওয়ার যোগ্যতা আছে একটা শব্দের, সেটা হচ্ছে ফ্ল্যাপ। ফ্ল্যাপ ছাড়া আর কোনো শব্দের ভার্ব হওয়ার সুযোগই নেই, কারণ ইয়ার মানে তো কান, এটা কি কখনো ভার্ব হয়? হয় না। এখন আমার কথা হলো ফ্ল্যাপ মানে কি? আমরা জানি যে হাতির কিন্তু কানগুলো অনেক বড়, তাহলে হাতি যখন অনেক গরম লাগে, অনেক গরম হয়ে যায়, হিটেড হয়ে যায়, ওভার হিটেড হয়ে যায়, তখন সে কানগুলো কি করে? ঝাঁকা দেয়, কানগুলো নাড়া দেয়, এরকম করে। সো এইটাকে কিন্তু আমরা বলতেছি ফ্ল্যাপ করা বা কান নাড়ানো বা কান ঝাঁকা দেওয়া। তো এটা একটা ভার্ব, তাহলে আমাদের দরকারও ছিল ভার্ব, তাহলে এখন ফাইনাইট ভার্ব দরকার আমার। ফ্ল্যাপিং তো ফাইনাইট ভার্ব না, এটা বাদ। এইটা একটা ফাইনাইট ভার্ব, সো এটা হতে পারে। এইখানে ফ্ল্যাপ আছে, এটা হতে পারে। এইখানে ফ্ল্যাপ আছে, এটা হতে পারে, যেহেতু ফাইনাইট ভার্ব আছে। এখন আমাদের সাবজেক্ট এখানে দ্য এলিফ্যান্ট, এলিফ্যান্ট অ্যান্ড এলিফ্যান্ট, এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ফ্ল্যাপস হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ফাইনাইট ভার্ব এসছে পরে, বাকিগুলো আগে, তো এইগুলো এই জন্য বাদ দিয়ে দিলাম, কারণ সাবজেক্টের পরে আমার লাগবে হচ্ছে ফাইনাইট ভার্ব। সো সঠিক উত্তর হলো সি নম্বর। আশা করি কোশ্চেনগুলো বুঝতে ভালোই লাগার কথা, তাই না? চলে আসি এবার 21 নম্বর কোশ্চেনে। 21 নম্বর কোশ্চেন হলো কোল্ড টেম্পারেচারস, শর্ট গ্রোয়িং সিজনস অ্যান্ড হেভি স্নো প্রিভেন্ট ড্যাশ অ্যাট হাই এলিভেশন। লক্ষ্য করি এখানে তিনটা বিষয় আছে, কোল্ড টেম্পারেচারস, তারপর শর্ট গ্রোয়িং সিজনস অ্যান্ড হেভি স্নোজ প্রিভেন্ট। এই যে একটা ফাইনাইট ভার্ব আমরা পেয়ে গেছি, প্রিভেন্ট হলো ফাইনাইট ভার্ব। এখন ফাইনাইট ভার্বের পরে আমি যে কি করব? আমরা যদি এর পরে যাই, দেখি আবার একটা ফাইনাইট ভার্ব গ্রো ট্রিজ দিয়ে দিলাম, তো আবার তো ফাইনাইট ভার্ব দেওয়া যাবে না। ট্রিজ আর গ্রোয়িং দিয়ে দিলাম, আবার তো ফাইনাইট ভার্ব দেওয়া যাবে না, কারণ বাক্যের মধ্যে তো কোনো ক্লজ মার্কার নাই। তাহলে আমার একটা ফাইনাইট ভার্ব পেয়েছি, আরো ফাইনাইট ভার্ব দিলে ক্লজ মার্কার দিতে হবে। এখন এখানে চলে আসি, দি গ্রোথ অফ ট্রিজ, এটা হতে পারে, কিন্তু এখানে অ্যান্ড দেওয়া যাচ্ছে না। এই জায়গাটা একটা প্রশ্ন আছে যে ভাই এখানে অ্যান্ডটা দেওয়া গেল না কেন? কারণ হচ্ছে অ্যান্ড বলতেছে তার আগে এবং তার পরে একই রকমের জিনিস নেয়। অ্যান্ডের আগে আছে হলো প্রিভেন্ট, এটা হলো ভার্ব, আর অ্যান্ডের পরে দিলাম গ্রোথ, এটা হলো নাউন। এইটা হতে পারে না। অ্যান্ড অর বাট তার দুই পাশে সমধর্মী জিনিসকে নেয়, এটাকে আমরা বলি প্যারালাল স্ট্রাকচার বা প্যারালেলিজম। এটা পরবর্তীতে কোনো না কোনো অধ্যায়ে আমরা শিখব। সো প্যারালাল স্ট্রাকচার মানে হচ্ছে অ্যান্ড অর বাট তার দুই পাশে একই রকমের সমধর্মী জিনিস নিয়ে চলবে। প্যারালাল স্ট্রাকচারে আরো অনেকগুলো সংজ্ঞা বা অনেকগুলো রুল আছে, আমরা এগুলো প্যারালাল স্ট্রাকচার টপিকে শিখবো। বাট এখন এখানে দেখতে পেলাম যে অ্যান্ডের পরের গ্রোথ শব্দটা হলো নাউন, অ্যান্ডের আগের প্রিভেন্ট শব্দটা হবে ভার্ব, তাহলে দুই পাশ যেহেতু সমধর্মী হলো না, তাই অপশন ডি কিন্তু হলো না। তো যেহেতু সবগুলো বাদ রইল বাকি একটা, উত্তর আমাদের ওইটা, এই বিষয়ে কোনো আর সন্দেহ থাকে না। 22 নম্বর কোশ্চেন, ড্যাশ অ্যাডাল্টস কাম টু নাইট ক্লাসেস এগারলি টু লার্ন has been the experience of most adult education teachers। এই কোশ্চেনটার কথাই বলছিলাম যে আমরা সাবজেক্টিভ ক্লজ বা নমিনাল ক্লজ বা নমিনাল দ্যাট ক্লজ শিখেছি, কিন্তু দ্যাট হবে না হোয়ার হবে না হোয়েন হবে না হুইচ হবে, এইটা কিন্তু শিখি নাই। যদিও আমাদের পেজে এই কোশ্চেনের একটা সুন্দর শর্টকাট ব্যাখ্যা দেওয়া আছে কিভাবে করতে হয়। প্রথমত আমরা এই কোশ্চেনটা একটা সাবজেক্টিভ ক্লজ, এটাকে নিশ্চিত হই। কিভাবে নিশ্চিত হব? আমাদের বাক্যের শুরুতে একটা ক্লজ মার্কার বসবে, এটা দ্যাট হোক, হোয়ার হোক, হোয়েন হোক, হুইচ হোক, যাই হোক না কেন আমাদের একটা ক্লজ মার্কার বসবে। এবার দেখি বাক্যের মাঝখানে কোনো কমাটমা আছে কিনা। আমি কোনো কমাটমা দেখতে পাচ্ছি না, বাট আমি আরো একটা ভার্ব এখানে পেয়ে গেলাম। লক্ষ্য করি এখানে একটা ফাইনাইট ভার্ব পেয়েছিলাম, এখানে একটা পেলাম, তার মানে এটা হলো ফাইনাইট ভার্ব 2। এবং এই ফাইনাইট ভার্ব 2টা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে বসে। কয়টা শর্ত মানার পরে আমি এটাকে সাবজেক্টিভ ক্লজ বলতেছি? প্রথমটা হচ্ছে শুরুতেই ক্লজ মার্কার একটা কিছু হবে, তারপরে হচ্ছে
দ্বিতীয় যে ফাইনাইট ভার্বটা এসে যাচ্ছে কিন্তু এর মাঝখানে কোনো কমা 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হচ্ছে দ্বিতীয় ফাইনাইট ভার্বটা যা দেওয়া আছে এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ম্যাচ করে, মানে হি এর সাথে আমি হ্যাজ বসাতে পারি, ইট হ্যাজ বলতে পারি, এভাবে হ্যাজটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে আছে। এই শর্ত পূরণ হওয়ার পরে বুঝলাম যে এইটা আসলে একটা সাবজেক্টিভ ক্লজ, মানে ক্লজটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন সাবজেক্ট হিসেবে যখন ব্যবহৃত হবে তখন এই ক্লজ মার্কারটা শুধুমাত্র রিলেটিভ প্রোনাউন হতে পারে বা এর বাইরে গেলে দ্যাট হতে পারে, এর বাইরে কিছু হতে পারে, মানে ডাব্লিউএস ওয়ার্ড আর কি হবে, দ্যাট হবে। এখন প্রশ্ন হলো এখানে তো এর মধ্যেই উত্তর আছে, তাহলে সঠিক উত্তর কিভাবে বের করব? এটা বের করার সহজ একটা রাস্তা আছে। রাস্তাটা কি? এই যে দ্বিতীয় ফাইনাইট ভার্বটা আছে না, সেটাকে টার্গেট করি, হ্যাজ বিন দ্য এক্সপেরিয়েন্স। আমাদের পুরোটা লাগবে না, মোটামুটি ভাবে ভার্বের পরে একটা দুটা ওয়ার্ড পর্যন্ত গেলেই হবে। তো আমি ওইটুকুকে নিয়ে আসি, তাহলে কিভাবে নিয়ে আসলাম? হ্যাজ বিন দি এক্সপেরিয়েন্স, এই বিষয়টা একটু ভালো করে বুঝবেন। এক্সপেরিয়েন্স আমি এটাকে আগে নিয়ে আসলাম, নেওয়ার পরে এই শুরুতে আমি একটা ইট বসাই দিলাম। তার মানে আমি প্রথম অংশটা পুরোটা বাদ ওই দ্বিতীয় ভার্বটাকে নিয়ে আসলাম এইখান থেকে, তারপরে ভার্বের পরে একটা দুটো ওয়ার্ড নিলাম এবং তারপরে সাবজেক্ট হিসেবে একটা ইট বসাই দিলাম। এইবার আমি এই অংশটাকে নিয়ে আসব, এবার শূন্যস্থানটা দিলাম, দিয়ে বাকি অংশটা লিখলাম যে অ্যাডাল্টস কাম টু নাইট ক্লাসেস, এবার লিখে দিলাম। এখন আমার কাজ হচ্ছে এইখানটায় কে বসবে বের করা, মানে আমি যেটা করলাম সেটা হচ্ছে এই বাক্যটাকে ফ্লিপ করলাম, লাস্টের অংশটাকে পুরোটা না নিয়ে এক দুটা ওয়ার্ড সহ নিয়ে শুরুতে নিয়ে আসলাম, ফার্স্টের অংশটাকে লাস্টে নিয়ে গেলাম। এবার আমি ভেবে দেখি, ইট হ্যাজ বিন দ্য এক্সপেরিয়েন্স, ইহা হয়েছে অভিজ্ঞতা, ইহা অভিজ্ঞতা হয়েছে যে বয়স্করা রাতের ক্লাসগুলোতে আসে। আশা করি বুঝতেই পারতেছি, বাংলা করলে যে পাই তাই ইংরেজিতে দ্যাট দিতে হয়। এই সিস্টেমটা, এই টেকনিকটা, মানে উল্টে দেওয়ার যে সিস্টেম, এইগুলো কিন্তু আসলে নমিনাল দ্যাট ক্লজে বা সাবজেক্টিভ দ্যাট ক্লজে শেখানো হতো বা হওয়া উচিত ছিল, বাট আমাদের লেকচার শিটে কিন্তু এটা হয় নাই। ওকে, তো আমরা উত্তরটা দ্যাট করব। এবার চলে আসি 23 নম্বর কোশ্চেনে। কোশ্চেন নম্বর 23, ড্যাশ ডিসেবলড চিলড্রেন ক্যানট এনজয় টয়েস ডিজাইনড ফর নন ডিসেবলড ইয়াংস্টার্স ইজ দ্য সাবজেক্ট। আবারও সে একই কথা, এই যে এখানে ইজ চলে আসলাম, আমরা যদি এখান থেকে দেখা শুরু করি, এখানে একটা ক্লজ মার্কার বসবে, তারপরে হচ্ছে একটা ফাইনাইট ভার্ব এবং তারপরে এসে দেখলাম দ্বিতীয় ফাইনাইট ভার্বটা হয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে, কিন্তু এর আগে কোনো কমা টমা দেখা যাচ্ছে না, তার মানে এখানে সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে সাবজেক্টিভ সাবঅর্ডিনেট ক্লজ। এখন আমরা যদি এখানে কিছু বসাতে চাই, দ্যাট হবে নাকি হাউ হবে নাকি হোয়াট হবে নাকি বিকজ হবে, এটা করতে গেলে আমাকে ঘুরে আনতে হবে। সো ইট ইজ দ্য সাবজেক্ট, এটা হয় ওই বিষয়টা, সাবজেক্ট মানে বিষয়, এটা হলো ওই বিষয়টা যে ডিসেবলড ছেলেমেয়েরা যে খেলনাগুলো এনজয় করে, যারা নন ডিসেবলড তারা ওই খেলনাগুলো এনজয় করে না, ফলে এখানটাও দ্যাট হবে। একটা মজার বিষয় হচ্ছে আমাদের এই কোশ্চেনগুলোর ভিতরে যদি কখনো সাবজেক্টিভ ক্লজ হয়, সবগুলোতেই গণহারে দ্যাট উত্তর হয়েছে, ফলে অনেক স্টুডেন্টই এটা বুঝবেই না। যখনই দেখবে শুরুতে শূন্যস্থান আছে, লাগাও দ্যাট, কাজ হয়ে যাবে। পরীক্ষা হলে যখন প্রশ্নগুলো আসবে, লাগাও দ্যাট -0.25 হয়ে যাবে। সো এই বিষয়ে সাবধান থাকা লাগবে, কিচ্ছু করার নেই। 24 নম্বর, ইন 1938 পার্ল এস বাক বিকেম, এই যে একটা ফাইনাল ভাব পেয়ে গেছি, বিকেম দি ফার্স্ট আমেরিকান ওম্যান শূন্যস্থান দি নোবেল প্রাইজ ফর লিটারেচার। সো আমি যেহেতু একটি ফাইনাল ভাব পেয়েছি, আরো একটি ফাইনাল ভাব দিতে হলে ক্লজ মার্কার লাগবে, সো এটা দিতে পারবো না। এটাও ফাইনাল ভাব রিসিভড, দিতে পারবো না। টু রিসিভ নন ফাইনাল এটা হতে পারে, শি সাবজেক্ট রিসিভ দিলে এটাও আমার ক্লজ মার্কার লাগবে। সো আমরা এখান থেকে টু রিসিভ দিতে পারি, একমাত্র সি নাম্বারটা। আমি আবারও বলি, এখানে সি কেন দিলাম, কেন V3 দিলাম না, অর্থাৎ কেন ইনফিনিটিভ হলো, কেন পাস্ট পার্টিসিপল হলো না, এইটা বুঝতে হলে অবশ্যই আমাদের ভার্বের যে অংশটা আছে, নন ফাইনাইট ভার্ব কোথায় ইনফিনিটিভ বসে, কোথায় জেরান্ড বসে, কোথায় পার্টিসিপল বসে, সেই বিষয়টা কিন্তু ক্লিয়ার হতে হবে। আদারওয়াইজ কিন্তু আমরা আসলে এই বিষয়টা বুঝতে পারবো না। যাই হোক, এটার উত্তর হলো সি নাম্বার। যেহেতু আমাদের প্র্যাকটিস সেশনে, প্র্যাকটিস অংশে প্রায় 70টি কোশ্চেন আছে, আমরা এটাকে 3টা ভাগ করে করব। সো এটা হলো তার প্রথম ভাগটা, অর্থাৎ আমাদের মূল ক্লাসটি ছিল পার্ট 1 সেন্টেন্স স্ট্রাকচার পার্ট 1, তারপরে হলো বিগত বছরের কোশ্চেন সলিউশন পার্ট 2, এবার শুরু হয়েছে আমাদের এক্সট্রা বা অনুরূপ কোশ্চেন সলিউশন। এটাকে আমরা 3 ভাগে ভাগ করছি, যেহেতু টোটাল কোশ্চেন একসাথে করা মুশকিল। আমরা প্রথম ধাপে 1 থেকে 24 পর্যন্ত করলাম, এরপরে 24-এর পরের থেকে আমরা
নেক্সট পার্টে করা শুরু করব। আশা করি সেই ভিডিওতেও দেখবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।